ডিয়ার ভিউয়ার্স, ঈদ মুবারক। চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্ট ঈদ আড্ডায় আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি, মিপা বিশ্বাস। এবং আমার সাথে আজকে চলে এসেছেন অসম্ভব গ্ল্যামারাস এবং সুন্দর একজন মডেল এবং অভিনেত্রী অলংকার চৌধুরী। চলুন আর দেরি না করে কথা বলা যাক। হ্যালো, কেমন আছো? অনেক ভালো আছি। তোমার নামটা যেমন গর্জিয়াস, তুমি কিন্তু তার থেকে অনেক বেশি গর্জিয়াস, এন্ড সামনাসামনি কিন্তু আমার চোখ ঝলসে যাচ্ছে রীতিমতো। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন লাগছে আজকে আমাদের ঈদ আয়োজনে আসতে পেরে? খুব ভালো লাগছে। স্পেশাল ডে, স্পেশাল একটা ইন্টারভিউ দিতে এসছি, সো স্পেশাল লাগছে। আর তোমাকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর অলংকার নামটা আসলে আমি শোনার পর থেকে অনেক বেশি কিউরিয়াস ছিলাম যে যেদিন নেক্সট তোমার সাথে দেখা হবে অফকোর্স আমি জিজ্ঞেস করবো যে এই নামের রহস্যটা কি। নামের কোনো রহস্য নেই। নামটা আসলে আমার মা রেখেছে, অলংকার। এবং এই অলংকার বেসিক্যালি আমার মায়ের অলংকার ছিলাম, এখন তো বাংলাদেশের অলংকার। হ্যাঁ, অফকোর্স, তা বলতে আর দেরি নেই। সো আমরা আজকে শুরুর গল্পটা থেকেই শুরু করি। তোমার মিডিয়াতে একেবারে শুরুতে জার্নিটা কিভাবে হলো? আচ্ছা, আমার একদম শুরুটা আসলে মিউজিক ভিডিও দিয়ে হয়। আমি মিউজিক ভিডিওতে মডেলিং করি, দেন নাটক আসা, নাটক করা, এখনও মিউজিক ভিডিও করছি। আবার একদম শুরুর দিকে আসলে বলতে গেলে আমি নাচ করতাম। প্রাথমিকভাবে আমাকে শেখা হয়নি আমার, কিন্তু আমি ডান্স করি। আমি প্রচণ্ড রকম পছন্দ করি, ছোটবেলা থেকে ডান্স করতে, এক্সপ্রেশনে থাকতে পছন্দ করি। এক্সপ্রেশন ছাড়া ভালো লাগে না, এক্সপ্রেশন দিতে হবে, মাস্ট বি এক্সপ্রেশন দিতে হবে। তো যাই হোক, তারপর আমার আশা হয় হচ্ছে মিউজিক ভিডিওতে। আমি মিউজিক ভিডিও করি। আমি প্রথম টানা 1.5 বছর মিউজিক ভিডিও করেছি। এবং এই 1.5 বছরের প্রথম 1 মাসেই কোনো একজন অভিনেত্রী কিংবা কোনো এক মডেলের 1 মাসে 12টা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, সেটা বাংলাদেশে শুধুমাত্র আমি, সেই মডেল আমি। তো আমি অনেক স্পেশাল এই জায়গা থেকে, অনেক লাকি মনে করি নিজেকে, অনেক লাকি। 1 মাসে 12টা মিউজিক ভিডিও, তুমি শিডিউল কিভাবে মেনটেন করেছো? মেনটেন তো আমি করিনি, তখন তো অত কিছু মাথায় থাকে নাই। তখন জাস্ট মাথায় ছিল যে আমাকে অ্যাক্টিংটা ঠিকঠাক ভাবে করতে হবে, অভিনয়টা ঠিকঠাক করতে হবে, আর বাকি সবকিছু ডিরেক্টর, বাকি সবকিছু সেট তারা দেখেছে। তখন তোমার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল 15 বছর। 15 বছর ছিল। তার মানে এত কম সময়ে কিন্তু ফ্যামিলি সাপোর্ট পাওয়াটা অনেক কঠিন। তো ওই সময় তোমার ফ্যামিলিতে কি কোনো প্রতিবন্ধকতা ফ্যামিলি থেকে ক্রিয়েট হয়েছিল? না, আমার ফ্যামিলি থেকে প্রতিবন্ধকতা তখন আসেনি, বাট শুরু করার দিকে এসেছিল। আমার বাবা মা দুজনেই নিষেধ করেছিল। আমার মাকে আমি কনভিন্স করতে পেরেছি, বাট বাবাকে কনভিন্স করতে পারিনি। মাকে আমি বলেছিলাম একটা কথা, দেখো মা, মায়ের অনেক কিছু নিয়ে প্রবলেম ছিল, অনেক কিছু আমাকে বলেছে। দেন আমি বলেছিলাম যে দেখো, একটা কথা তোমাকে আমি বলি, তুমি জাস্ট আমার উপর ট্রাস্ট রাখো। যেটা আমি করব সেটা আসলে আমার মন থেকে আমি করব, এবং এমন কিছু করব না যেটার কারণে আসলে তোমাদের মান সম্মান হানি হয়, কিংবা তোমরা মানে হয় না একটা মানুষ সামনে মুখ তুলে তাকাতে পারো না, উল্টো মুখ তুলে তাকাতে পারলেও সেটা সম্মানের সাথে তাকাতে পারো এবং গর্বের আকারে তাকাতে পারো, সেরকম কিছু আমি করব। দেন আম্মু বলে আচ্ছা ঠিক আছে। আম্মু আমাকে খুব ট্রাস্ট করে, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে। আর বাবা আমাকে প্রথমে একদমই মানেনি। তো বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছিল, এবং আমি বলেছিলাম যে মানে দেখি তুমি কি করতে পারো। আমি অনেক ডেঞ্জারাস আসলে, আমি অনেক ডেঞ্জারাস। আমি বলছিলাম তুমি কি করতে পারো দেখি, তুমি করো, আমিও দেখবো তুমিও দেখাবো। তো এই ইচ্ছে ঘটনা। তো তারপরে আমি আমার কাজ করেছি। বাট মজার বিষয়, আমার বাবার সাথে আমার কথা হয়েছে শুরু করার পর, মানে আমি যখন কাজ শুরু করি ইন্ডাস্ট্রিতে, তার আই থিঙ্ক 2-3 বছর পর বাবার সাথে আমার কথা হয়েছে। এই 2-3 বছরে একবারও বাবার সাথে কথা বলিনি। আমি প্রচন্ড জেদি আসলে। তো এখন তারা আসলে ব্যাপারটা বোঝে যে না, শোনা কথাই আসলে সব, কান দিয়ে লাভ নেই আসলে। মানে এখন তো আমার দিন শেষে এক্স্যাক্টলি দিন শেষে কিন্তু আজকে অলংকার চৌধুরীকে পুরো বাংলাদেশ চেনে। ভালো মন্দ মিলিয়ে সম্মানের সাথে চেনা। মানে আমার মা যদি বাসার বাইরেও বের হয়, বাসার নিচেই বের হয়, আমার বাসার গার্ড আঙ্কেলটাও দেখে সালাম দেয়, আপনি অলংকার আপুর আম্মু না, আপনার মেয়ে নাটক দেখি। সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যে বাসা থেকে নিচে নেমেই এত সুন্দর কমপ্লিমেন্ট পাওয়া। সো এই। তো অলংকার প্রথম কোন মিউজিক ভিডিওটা দিয়ে তোমার যাত্রাটা শুরু হয়? আমার প্রথম মিউজিক ভিডিওর নাম হচ্ছে বায়না, এবং গানটির ভোকাল যাদের ছিল তারা হচ্ছে ইমরান এবং বৃষ্টি, এবং গানটি ডিরেকশন দিয়েছে সৌমিত্র ঘোষ ইমন দাদা। এবং এই তো, গানটা অনেক সুন্দর একটা গান ছিল, এবং খুব অল্প সময় আসলে দর্শকের ভালোবাসা আমি পেয়েছি প্রথম গানেই।
ইমন দাদার হাত ধরেই তোমার তাহলে প্রথম কাজ করা বলা যায়। উনি কিন্তু অবশ্যই বলা ভীষণ যায়। চমৎকার চমৎকার কাজ করেন বাই দ্য ওয়ে। জি, উনি অনেক ভালো কাজ করেন এবং অনেক ভালো নির্মাতা। আসলে হয় কি যে আমি ১.৫ বছর কাজ করেছি সৌমিত্র ঘোষ ইমন দাদার সাথেই কাজ করেছি। উনার ডিরেকশনে কাজ করেছি। উনার ডিরেকশন ছাড়া আসলে আমি ১.৫ বছর বাইরে কাজই করিনি। কেন করিনি? কারণ আসলে হয় না যে হুট করে একটা জায়গায় আমি আসলাম। এখন এই জায়গাটা আসলে আমাকে বুঝতে হবে তো। এখানে অনেক কিছু আছে। আমরা তো যারা বাইরে দেখি তারা আসলে বুঝতে পারি না যে একটা শুটিং এ কতটা কষ্ট যেতে পারে বা কি, কি জানাটা ইম্পোর্টেন্ট, কি, কি জ্ঞান অর্জন করাটা ইম্পোর্টেন্ট। সো আমি সৌমিত্র ঘোষ ইমন দাদার সেটে থেকে আসলে সব শিক্ষা নিয়েছি বলা যেতে পারে। তো ইমন দাদাকে আসলে ওস্তাদ বলা যায়। ওস্তাদ বলা যায়। মিউজিক ভিডিও কি এখনো করা হচ্ছে? আগে করেছি আমি, বললাম না ১.৫ বছর করেছি মিউজিক ভিডিও টানা। দেন যখন আমি নাটক স্টার্ট করেছি তখন আসলে মিউজিক ভিডিও আমার করাই হয় না বললেই চলে। তো এর মধ্যে কিছু কিছু গান যেটা আসলে আমি বেছে নিয়েছি যে না আসলে মাঝে মধ্যে আসলে নিজের এক্সপ্রেশনটা নিজের ডান্সটা আসলে যদি দেখানো যায় হুট করে একটু ধামাকা আকারে, তাহলে দেখানো যায়। আসলে আমার দর্শকরা তো আমার ডান্সও দেখতে চায়, কারণ নাটকে তো ডান্স দেখানো সম্ভব না। তো ওই সিনেমার জন্য অপেক্ষা করছি, বাট তবুও মাঝে মধ্যে মিউজিক ভিডিও করা হচ্ছে। তোমার তো বেশ জনপ্রিয় কিছু কাজ রয়েছে, তার মধ্যে থেকে পছন্দের যদি একটা গানের এই মুহূর্তে গল্প বলতে বলি, কোনো একটা গল্প। আমি রিসেন্ট একটা গান করেছি পাগলা পাগলি শিরোনামে। গানটা খুবই সুন্দর এবং এই জেনারেশনে প্রতিটা তরুণ তরুণীদের মনের কথা আসলে প্রকাশ করে গানটাতে। মজার বিষয় হচ্ছে ২০২৪ সালের লাস্টের দিন আমরা এই গানটা শুটিং করেছি এবং ২০২৫ সালের প্রথম দিনও আমরা একই গানে শুট করেছি। মানে এই গানটা আসলে বছরটা শেষও করেছি এই গান দিয়ে, বছরটা শুরুও করেছি এই গান দিয়ে। তো এই দুইটা দিন আমার লাইফে প্রচন্ড অন্যরকম দিন ছিল। আমার এত ঠান্ডা লাগছিল যে একটু পর পর শর্ট যেত না, কাঁপতে কাঁপতে শর্ট দিচ্ছি, শর্ট দেওয়ার সময় খুব শর্ট দিচ্ছি, তারপর আবার কাঁপছি, এর মধ্যে দৌড় দিয়ে নিয়ে চলে আসছে চাদর, আবার শর্ট দেওয়ার সময় চলে যাচ্ছে। মানে এই হচ্ছে আমার সাথে। এবং মজার বিষয় হচ্ছে আমার সাথে যে মডেল ছিল, মেল মডেল, তার স্যুট বুট পরা, তার মোজা পরা, জুতা পরা, মানে সে হচ্ছে মানে জীবনে কোনো শীত বলতে কিছু নাই তার জীবনে, আর সব শীত মানে সেদিন আমার গায়ে, মানে এই সবাই দিয়ে জিনিসটা দিল। কিন্তু একটা মজার জিনিস, এটা কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় দেখে থাকি হ্যাঁ, যে উইন্টারে যখন ছেলেদের। শুটিং হয় ছেলেদের কিন্তু কোনো প্রবলেম হয় না, হুম, সব হুম। প্রবলেম কিন্তু মেয়েদের হয়ে যাচ্ছে। এটা এটা মানে কিন্তু এটা আসলে অন্যরকম কিছু স্ট্রাগল। করার নেই। এটা অন্যরকম স্ট্রাগল, এটা বোঝে না আসলে, এটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না। সো আর দেরি না করে, যেহেতু এই গানের এত চমৎকার একটা গল্প শুনলাম, ইনফ্যাক্ট আমি এটার অনেক বিহাইন্ড দ্য সিনও তোমাদের দেখেছি আগে। তো আর আমি না এক মুহূর্তও দেরি করতে চাইলাম, চলো মিউজিক ভিডিওটা দেখে নিই। চলো। ওয়াও, আমি এ পর্যন্ত যতগুলো মিউজিক ভিডিও দেখেছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আই মাস্ট সে। সো আসলে এক্সপেরিয়েন্স তুমি যেটা শেয়ার করছিলে সেটা, এবং পাশাপাশি চমৎকার এই মানে আয়োজন বলা যায়, এটা এক ধরনের মানে জমজমাট আয়োজন ছিল তোমার মিউজিক ভিডিওটার মধ্যে দিয়ে। তো এরপরে আর আর কি কাজ করেছো ঈদে? ঈদে তো আসলে আমার বেশ কিছু গান রিলিজ হচ্ছে, বেশ কিছু নাটক রিলিজ হচ্ছে। গান যদি বলি, আগুন লাগাই দিল কনে, হাসন রাজার সেই গানটিকে রিমেক করা হয়েছে এবং দুর্দান্ত ভিজুয়ালেশন। এবং এটা দেখে আসলে আহ, মানে হয় না যে মনে হবে না যে এটা আসলে কোনো মিউজিক ভিডিওর ভিডিও, মনে হবে যে আসলে কোনো সিনেমার গান। তো আমি ভীষণ রকম অপেক্ষায় আছি, ভীষণ রকম। আসুক। এখন একটু সময় হচ্ছে ব্রেক নেওয়ার, তারপরে আবার তোমার গল্পে ফিরে আসছি। দর্শক, চমৎকার গল্প চলছিল, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত চ্যানেল এস এর সাথেই থাকুন। স্টার ফ্যাশন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। আবারও ফিরে আসলাম অলংকার চৌধুরীর কাছে। আমরা যেই গল্পটায় ছিলাম মিউজিক ভিডিও নিয়ে, সেই গল্পটা হাসন রাজার যে ক্যারেক্টারটা, সেটা কে করছে? হাসন রাজার ক্যারেক্টারটা আসলে কেউ করছে না। আম, এটা ভিন্ন একটা ক্যারেক্টার আছে, ভিন্ন একটা ক্যারেক্টার আছে যেটা আসলে রাজকুমারী, একটা রাজকুমারী এবং একটা রাজকুমার। একটা রাজকুমার অন্য একটা রাজ্য থেকে এই রাজকুমারীর রাজ্যে আসে, এসে একটা প্রেম হয় তাদের মধ্যে। এবং সেই রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছে আমার সাথে আলভি, আলভি আলবিরুনি। প্রেমের কথা যেহেতু আসলো, এবার একটু প্রেম নিয়ে প্রশ্ন করি। প্রেম কি করা হয়, নাকি এখন পর্যন্ত জীবনে প্রেমের ছোঁয়া আসেনি? না না না, আমি প্রেমেই থাকি, আমি প্রেম থেকে উঠতেই পারি না।
তাই নাকি? ইন্টারেস্টিং। এই প্রথম হচ্ছে কেউ আমাকে স্বীকার করলো যে সে প্রেমের ভেতরেই থাকে। আচ্ছা, মিথ্যা বলবো কেন? এখন নিশ্চয়ই কোনো একটা প্যাচ আছে কথার মধ্যে, বলে ফেলো, বলো যে কাজের প্রতি ভালোবাসা, তারপরে মিথ্যাটা সবার বলবো কেন? প্রেম তো থাকবে, প্রতিটা মানুষের মনে প্রেম থাকে, আর প্রেম না থাকলে কখনো কোনো মানুষ সামনে আগাতে পারে না, পারবেই না, বাঁচতেই পারবে না। আগানো তো অনেক পরের কথা। কাজের প্রতি প্রেম বলো, পরিবারের প্রতি প্রেম বলো, নিজের প্রতি প্রেম বলো, সবার আগে যেটা, সো ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রেম নিয়ে থাকলেই কি চলবে? আমরা যে প্রেমের কথা জানতে চাই সেটাও তো একটু জানাতে হবে। না, অনেক প্রেম করেছি, আর ভালো লাগছে না প্রেম টেম করতে, আমি জাস্ট বিয়ে করে ফেলবো। একটা ভালো ছেলে পেলে, মনের মতো ছেলে পেলে বিয়ে করে ফেলবো। আচ্ছা, যেহেতু ভালো ছেলে পেলে বিয়ে করবে এটা সবার সামনে বলেই ফেলে, তাহলে দর্শকদেরকে একটু রিকোয়ারমেন্টটা আমরা জানিয়ে দিই যে অলংকার চৌধুরী কেমন ছেলে পছন্দ করে। অনেক ভালো ছেলে হতে হবে, অনেক ভালো ছেলে, অনেক ভালো। এখন হয় কি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিকঠাক হতে হবে আমার সাথে, বোঝাপড়া ঠিকঠাক হতে হবে, সাপোর্টিভ হতে হবে। হুম। আর কি হতে হবে? এই তো বেস্ট ফ্রেন্ড হতে হবে সবার আগে, আমার বেস্ট ফ্রেন্ড হতে হবে, তারপরে বাকি সব। তাহলে কিন্তু অলংকার চৌধুরীর বেস্ট ফ্রেন্ডের একটা মানে আশা আছে। আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই, আমার কোনো ফ্রেন্ডই নাই, বেস্ট ফ্রেন্ড তো পরের কথা। থাক, আর এই টপিকে না যাই একেবারেই। আমি তোমার কাছ থেকে কোনো আশার মুখ দেখতে পাচ্ছি না, যতই খোঁচাই তুমি টেকনিক্যালি বের হয়ে যাচ্ছ। ইটস ফাইন। তো নতুন আর কি কি কাজের প্ল্যান আছে বলো? অনেক প্ল্যানিং আছে, অনেক সিনেমার স্ক্রিপ্ট আসছে। সো চরিত্র মজা লাগছে না, আচ্ছা। স্ক্রিপ্টটা মনে হচ্ছে যে এখন একটা আর্টিস্টের হয় না যে একটা সময়, যে সো এই সময়টা আসলে এটা না আমার। তো ওই সময়, ওই 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 এই সময়ের জন্য যে স্ক্রিপ্টটা আমার দরকার, সেই স্ক্রিপ্টটার জন্য অপেক্ষা আছে। আর কি কি কাজ করছো? কাজ তো করছি, নাটকের কাজ চলমান আছে, আর বেশ কিছু সিনেমার স্ক্রিপ্ট পাচ্ছি। তো মন মতো স্ক্রিপ্ট এখনো পাচ্ছি না, যে ক্যারেক্টারটা আসলে আমি করতে চাই, এবং যে ধরনের ক্যারেক্টার আসলে আমি করতে চাই, যে ধরনের গল্পে আসলে আমি কাজ করতে চাই, সে ধরনের গল্প পাচ্ছি না আমি। একটু কি জানতে পারি যে আসলে কোন ক্যারেক্টারটা তুমি এই মুহূর্তে মনে করছো যে তোমার জন্য প্লে করা ইজি বা তোমার জন্য পারফেক্ট? আমি তো বেসিকলি গত 2 বছর ধরে নাটকে আমি নারীকেন্দ্রিক গল্পে কাজ করছি। আচ্ছা। এবং সেই নারীকেন্দ্রিক গল্পগুলোতে নারীদেরকে বেসিক্যালি স্ক্রিপ্ট রাইটার এন্ড ডিরেক্টররা চুজ করছে, যত স্ট্রং ক্যারেক্টার আছে সব স্ট্রং আচ্ছা। ক্যারেক্টার জন্য আমাকে চুজ করছে, এবং স্ক্রিপ্টগুলো আমাকে পাঠাচ্ছে, এবং নাটকগুলো আমি করছি, দর্শকের ভালোবাসাও পাচ্ছি। তো আমার কাছে মনে হয় এখন আসলে আমার স্টার্টিংটা অন্তত সেরকম একটা গল্প দিয়ে করা উচিত, যে গল্পটা আসলে আমার এই যে অডিয়েন্সগুলো আমার সিনেমার জন্য অপেক্ষায় আছে, বারবার কমেন্ট করছে কিংবা মেসেজ করছে আমাকে যে সিনেমায় কবে দেখবো, সিনেমা হলে গিয়ে আপনাকে দেখতে চাই, তো তাদের জন্য আসলে ঠিক সেরকমই গল্প আমি করতে চাই। একটু নারীকেন্দ্রিক গল্প হবে, একটু প্রতিবাদী চরিত্র হবে, একটু ভালোবাসা থাকবে, প্রেমময় থাকবে, সাহসী মেয়ের গল্প হবে, আত্মবিশ্বাসী মেয়ের গল্প হবে। ডিরেক্টরদের মধ্যে যদি বলি পছন্দের তালিকায় কারা রয়েছেন এই মুহূর্তে? আমি পছন্দ তালিকা আসলে বলতে পারবো না, কারণ এক একজনের মেকিং আসলে এক এক রকম, একদম এক এক রকম, এবং সবাই আসলে সবার জায়গা থেকে চায় যে বেস্টটা দিতে। আর সংক্ষেপে কিছু প্রশ্ন করে নেই, এক কথায় চটজলদি উত্তর। পছন্দের রং কি? ব্ল্যাক এন্ড হোয়াইট। পছন্দের নাম? অলংকার। পছন্দের নায়ক? টম ক্রুজ। বাংলাদেশের ভিতরে অফকোর্স বলতে হবে একজনকে। বা বর্তমান সময় বা এরকম কিছু যে বলা কোনো যেতে পারে। সময়ের হতে পারে। আচ্ছা, শাকিব খান, মেগাস্টার। শাকিব খানের সাথে কি সিনেমা করার ইচ্ছা আছে? সবারই আছে। আচ্ছা, যেহেতু বর্তমানে তুমি নাটকটাকেই বেশি প্রাধান্য দিচ্ছ, সো এই মুহূর্তে কাদের কাদের সাথে কাজ করেছো এবং ভালো লাগার তালিকায় কারা রয়েছে? আসলে আমি আমার সাথেই কাজ করেছি, এবং আমি আমার একদম আমার উপরেই ফোকাসটা রাখি। যেহেতু আজকে ঈদের একটা আমেজ এখনো চলছে, তো আরো একটা তোমার মিউজিক ভিডিও আমরা দর্শকদেরকে দেখাতে চাই। তো কোনটা দেখালে তুমি খুশি হবে? অনেক আগে একটা গানের কথা বলি। হ্যাঁ, শিওর। অনেক আগে, আমার তখন বয়স অনেক কম ছিল, এবং আমি তখন ওই 1.5 বছরের মধ্যে যে কাজগুলো করছিলাম সৌমিত্র ইমন দাদার ডিরেকশনে, কিছু কিছু কথা বাই আসিফ অ্যান্ড কনা। আমি যতটুকু জানি তুমি কিন্তু গান গাইতেও বেশ পছন্দ করো। আমার মনে হয় যে তোমার মুখ থেকে 2 লাইন গান শুনতে শুনতে আমরা দর্শকদেরকে গানটা দেখিয়ে দিই। কিছু কিছু কথা আছে, যায় না কাউকে বোঝানো, কিছু কিছু ব্যথা আছে, যায় না কাউকে দেখানো, কিছু কিছু কথা আছে,
যায় না কাউকে বোঝানো, কিছু কিছু ব্যথা আছে যায় না কাউকে দেখানো, তবু নিজের মতো বেঁচে থাকা, তবু নিজের মতো বেঁচে থাকা, অনেক আদরে অন্য শহরে। ওয়াও, অনেক সুন্দর। মানে আমি আসলে যতটুকু ভেবেছিলাম তুমি গাইতে পারো গান, তার থেকেও কিন্তু ভীষণ সুন্দর করে তুমি গানটা শুরু করেছিলে। এবং তোমার ওই সময়ের ভিডিওটা দেখে আমি আসলেই অবাক যে এত কম বয়সে তোমার মধ্যে এত এক্সপ্রেশন এবং গানটার যেই ভাব অর্থ সেটাকে বুঝতে পারা ওই বয়সে, এটাই কিন্তু একটা বড় ব্যাপার। শুরুটা কোথায়? মানে আমি যদি মিডিয়া জার্নির বাইরেও বলি, অবশ্যই একটা নলেজ তো থাকতে হয়। আউট অফ নোওয়্যার তুমি অভিনয়, এক্সপ্রেশন, নাচ বা এগুলো আসলে কিভাবে সবকিছু একসাথে করলে? আমি নাচও শিখিনি, আমি গানও শিখিনি, এবং আমি আমি পড়ালেখা করেছি শুধু। সেটা এগুলো কোনো কিছু নিয়েই না, একদম বাংলা ইংলিশ এই টাইপের পড়ালেখা। সো আসলে হয় না, কিছু জিনিস আমাদের মধ্যে থাকে যেটা আসলে উপরওয়ালা প্রদত্ত। তো আমার কাছে মনে হয় আমার মধ্যে যে এক্সপ্রেশন বলো, আমার যে অভিনয় দক্ষতা বলো, বা আমার দক্ষতা তো কাজ করতে করতে হয়, বাট তবু ভেতরে যে নলেজটা থাকার, সেটা আসলে আল্লাহ প্রদত্ত। মানে আল্লাহ হয়তো চাইতো যে আমি আসলে এখানে থাকি, এই পজিশনে থাকি, এই সম্মানটা কুড়োই, কিংবা মানুষকে ভালোবাসা দেই, ভালোবাসা পাই। তো সেই জন্য হয়তো বা আজকে আমি এখানে। দর্শকদের উদ্দেশ্যে যদি এই অলংকারের মুখ থেকে কোনো কথা আমরা জানতে পারি, আমাদের আরো ভালো লাগবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি বেশি বাংলা নাটক দেখবেন, বাংলা গানের সাথে থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন, এবং আপনাদের অনুপ্রেরণা আসলে আমাদেরকে সামনে আগানোর জন্য প্রচেষ্টা হবে। আপনাদের আপনাদের অনুপ্রেরণা আসলে আমাদের সামনে আগানোর জন্য অনুপ্রেরণা দেবে। সো আমাদের অনুপ্রেরণা দিন, তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ঈদ মোবারক ওয়ান্স অ্যাগেইন। ঈদ মোবারক। ভিউয়ার্স, অনেক সুন্দর আড্ডা হচ্ছিল অলংকার চৌধুরীর সাথে, আর সেই সাথে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং মিপা বিশ্বাস বিদায় নিচ্ছি আজকের মতো চ্যানেল এস থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং অফকোর্স চ্যানেল এস এর সাথেই থাকবেন।